মমতা ব্যানার্জি বলেছিলেন, আপনাদের মনে আছে, আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না, আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর করতে দেবো না। বাংলা এসআইআর চালু হয়ে গেল, ঘরে ঘরে বিএলওরা গিয়ে ফর্ম দেওয়া চালু করে দিয়েছে। বুঝতে পারছি না মমতা ব্যানার্জি বেঁচেছেন না মরে পড়ে গেছেন একদিনে। বলেছিলেন উনি বেঁচে থাকতে নাকি বাংলা এসআইআর হবে না, আর এখন ওনার নিজের মন্ত্রিসভার মন্ত্রীগুলো, এই মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, ও নিজের মন্ত্রিসভার একটার পর একটা মন্ত্রী দেখছি বাড়িতে বিএলও কাছে ফর্ম নিয়ে দাঁত কেলিয়ে, বিএলও থেকে এসআইআর এর ফর্ম নিয়ে আবার দাঁত কেলিয়ে ছবি তুলে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করছে। আমাদের নেত্রী বলে গেছিল নাকি উনি বেঁচে থাকতে নাকি এসআইআর হবে না। যেমন পার্টি তার তেমন নেত্রী, আর তার তেমন তার চামচাগুলো। আমরা বলছি, যদি নির্বাচন কমিশন, প্রথম দিন থেকে বলেছিলাম, যদি এসআইআর চালু করে গায়ের জোরে আটকাতে পারার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই। এই নির্বাচন কমিশন একটা জালি নির্বাচন কমিশন। আমাদের দেশে নির্বাচন কমিশন আগে ঠিক হতো, কে নির্বাচন কমিশনার হবে স্বাধীনতার পর থেকে চলে আসছে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তিনজন মিলে ঠিক করবেন একটা নাম, সে নির্বাচন কমিশনার হবে। মোদী সরকার কি করলো, এত বছর ধরে চলে আসা নিয়ম পাল্টালো, পাল্টে করে দিল কি, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বাদ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাদ। এখন ঠিক করবে কোন তিনজন, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার আরেকজন মন্ত্রী সরকারের, আর তার সঙ্গে বিরোধী দলনেতা। মানে বিরোধী দলনেতা যাই বলুক না কেন, সরকারের দুজন মন্ত্রী আর বিরোধী দলনেতা একজন, মানে সরকার ঠিক দুই একে নিজের নাম পাস করিয়ে নেবে। ঠিক বিজেপির 1 নম্বর চামচাকে দেশের নির্বাচন কমিশনার বানানো হবে। এই গণেশ কুমারকে এখন বানানো হয়েছে 1 নম্বর চামচা, দেশের নির্বাচন কমিশনার হবে। তাকে দিয়ে নিজের সুবিধা মতো ইচ্ছে মতো এসআইআর করাচ্ছে, এমন এমন কাগজ চাইছে। যারা 7 পুরুষ ধরে 2তলা 3তলা পাকা বাড়িতে বাস করছে তাদের জন্য দেওয়া ঠিক আছে, কিন্তু যে মানুষের এই যে মানিকচক থেকে শুরু করে বুদ্ধিচর থেকে মালদায়, ওদিকে মুর্শিদাবাদের শমশেরগঞ্জ পর্যন্ত, যে মানুষের ভাঙনে প্রতি বছর ঘর ভাঙে, যে পরিযায়ী শ্রমিক ঠাকুরদা এক জায়গায় কাজ করতেন, বাবা এক জায়গায় কাজ করতেন, আজকে তার ছেলে মেয়ে অন্য জায়গায় কাজ করছে, আদিবাসী মানুষ বছরের পর বছর, ভারতের মূল নিবাসী মানুষ যুগের পর যুগ জঙ্গলে বাস করছেন, কিন্তু কোনো কাগজপত্র নয়, জঙ্গলের মধ্যে জীবনযাপন করেছেন চিরকাল। ভারতের সেই আদিবাসী মানুষ, দলিত মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সংখ্যালঘু মানুষ, তাদের কাছে কাগজ থাকা সম্ভব নয়, সব কাগজ। তা সত্ত্বেও এই মানুষগুলোর নাম বাদ দেওয়ার জন্য একটা এসআইআর চালাচ্ছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমাদের ক্ষমতা নেই সেটাকে জোর করে আটকে দেবার, কোনো দলের ক্ষমতা নেই। মমতা ব্যানার্জি বড় বড় কথা বলেছিলেন, ক্ষমতার দৌড় দেখা গেছে। আমরা কি করতে পারি রাজনৈতিক দল হিসেবে, কোনো মানুষের নাম যেন অন্যায়ভাবে বাদ না যায় তার জন্য আমরা চেষ্টা করতে পারি, তার জন্য চেষ্টা আমরা করছি। আর অত্যন্ত গর্ব এটা আমাদের অত্যন্ত খুশি। আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম, আমরা আবেদন করেছিলাম আমাদের পার্টির কর্মীদের কাছে, এমন একটা ব্লক, একটা বুথ যেন না থাকে যে বুথে যখন বিএলও, সরকারের বিএলও এসআইআর করতে বাড়িতে যাবে, তখন আমাদের বিএলএ, আমাদের যে বুথ লেভেল এজেন্ট আমাদের পার্টির, সে নেই, এমন একটা বুথ যেন না থাকে। আমরা খুশি হরিশ্চন্দ্রপুরে, আস্তে আস্তে কমরেড কৌশিক মিশ্র বলছিলেন, এই হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার মধ্যে প্রতিটা বুথে আমাদের বিএলএ রয়েছে। এমন একটা বুথ নেই যেখানে সিপিআইএম এর বিএলএ নেই। প্রত্যেকটা বুথের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকজন মানুষের কাছে আমাদের এজেন্টরা যাচ্ছে। কোন মানুষের যাতে অন্যায়ভাবে নাম না কাটা যায় তার জন্য আমরা আছি হরিশ্চন্দ্রপুরে, আমরা দাঁড়িয়ে আছি মালদায়, আমরা দাঁড়িয়ে আছি আমাদের পশ্চিমবাংলায় সাধ্যমতো, এবং আমাদের পার্টির সমস্ত কর্মীর কাছে আবেদন করছি, যতদিন অব্দি এফআইআর এর কাজ চলবে এই কাজ আমাদের চালিয়ে যেতে হবে, এবং আমাদেরকে দায়িত্ব নিয়ে এটা নিশ্চিত করতে হবে যে মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন আগে, শুধু সেই নন, যে মানুষ আমাদেরকে জীবনে কোনোদিন ভোট দেননি এর আগে, তার নামও যেন অন্যায়ভাবে কেউ লিস্ট থেকে কাটতে না পারে, তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে, সিপিআইএমকে তার দায়িত্ব নিতে হবে, এবং সেই দায়িত্ব আমরা নেব। আমি আপনাদের কাছে সব শেষে যে কথাটা বলবো, দেখুন 34 বছর আমরা সরকার চালিয়েছিলাম, যদি জিজ্ঞেস করা হয় ওই 34 বছরে পশ্চিমবাংলায় লোকের চাকরি বাকরি, স্কুল কলেজ তৈরি, রাস্তাঘাটের উন্নয়ন করা, বড় বড় ব্রিজ বানানো, এইসব কাজ করার প্রশ্নে বামফ্রন্ট সরকার কেমন কাজ করেছে, বামফ্রন্টকে 100-এ কত দেবেন? তো কেউ হয়তো উত্তরে বলবেন যে বামফ্রন্টকে 100-এ 70 দেবো, কেউ বলবে 180 দেবো, কেউ বলবে 130 দেবো,
কেউ বলবে 10 দেবো, 5 দেবো, কোনো কাজ করতে পারেনি, খারাপ কাজ করেছে, 105 দেবো, তাও হতে পারে। কিন্তু যদি প্রশ্ন করা হয় 34 বছর যে রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, এই 34 বছর যাতে পশ্চিমবাংলার সমস্ত মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন, এইটাকে নিশ্চিত করার ব্যাপারে বামফ্রন্ট সরকারকে 100 কত দেবেন? আমাদের অতি বড় শত্রু মানতে বাধ্য, বামফ্রন্ট সরকারকে 100 দেবো, একটা নম্বর কেউ কাটতে পারবে না। 34 বছর আমরা সরকার চালিয়েছি, না কোনো হিন্দু মানুষকে, না কোনো মুসলমান মানুষকে নিজের ধর্ম পালন করতে গিয়ে কোনোদিন কোনো বাধায়, কোনোদিন কোনো অসুবিধায় পড়তে হয়েছে। কারো ক্ষমতা ছিল না। বামফ্রন্ট সরকারের সময় ধর্মের নামে বাংলায় দাঙ্গা করে। বামফ্রন্ট সরকার কখনো ইমাম ভাতা দেয়নি, কিন্তু বামফ্রন্ট সরকারের সময় আসানসোলের ইমাম সাহেবের মতো বাংলার কোনো ইমামকে নিজের ছেলেকে দাঙ্গায় লাশ হতে দেখতে হয়নি বামফ্রন্ট সরকারের সময়। বামফ্রন্ট সরকার পুজো কমিটিকে চাঁদা দেয়নি, বামফ্রন্ট সরকার পুরোহিত ভাতা দেয়নি, কিন্তু বামফ্রন্ট সরকারের সময় মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মতো কাউকে কোনোদিন দাঙ্গায় খুন হতে হয়নি আমাদের সরকারের সময়। আজকে রাজনীতির নামে মসজিদ কমিটি থেকে শুরু করে, পাড়ার পুজো কমিটি থেকে শুরু করে, দুর্গাপুজোর ভাসান হবে, তার মিছিল থেকে শুরু করে যেখানে দেখবেন তৃণমূল দখল করে রেখে দিয়েছে। মমতা ব্যানার্জি ঈদের সময় রেড রোডে গিয়ে, পুজোর সময় পুজো উদ্বোধন করতে গিয়ে ধর্মের মঞ্চগুলোকে পাটিবাজির মঞ্চ বানিয়েছেন। পুজোর মঞ্চ থেকে ভোটের প্রচার করছেন, রেড রোডে নামাজের মঞ্চ থেকে বিরোধীদেরকে গালাগাল দিচ্ছেন। নামাজ পড়তে পারেন না, তাও মোনাজাত করে এমন করছেন যেন 3 জন্ম নামাজ পড়ে এসেছেন। আমি অনেক, আমার জীবনে বিশ্বাস করুন, অনেক হাজি সাহেবকে চিনি, অনেক মানুষ যারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ধার্মিক মানুষ, বহু মানুষকে চিনি। আমি কোনোদিন কাউকে দেখিনি মমতা ব্যানার্জির মতো এরকম একটা সাধারণ কথা বলতে গিয়ে, আপনারা কেমন আছেন, ভালো আছেন, ভালো থাকবেন, এরকম সাধারণ একটা কথা বলতে গিয়ে একটা বাক্যের মধ্যে 5 বার ইনশাল্লাহ বলতে আমি আজ অব্দি কাউকে দেখিনি। আর মমতা ব্যানার্জি কেন বলেন? ওই রেড রোডের মঞ্চে দাঁড়িয়ে সাধারণ একটা বাক্য বলবেন, তার মধ্যে 5 বার ইনশাল্লাহ বলবেন, আর একবার করে ইনশাল্লাহ বলবেন, মনে মনে হিসাব করবেন, এই যে আমি একবার ইনশাল্লাহ বললাম, আমার 5টা মুসলিম ভোট বাড়লো তো। এটা রাজনীতির একটা খ্যাঁচড়ামি, বলুন তো এটাকে রাজনীতি বলে নাকি এটাকে খ্যাঁচড়ামি বলে? দুর্গাপুজোর ভাসান হচ্ছে, আমরা জানতাম প্যান্ডেলে দুর্গা ঠাকুর দাঁড়িয়ে থাকবে, লোকে লাইন দিয়ে দুর্গা ঠাকুর দেখতে যাবে। ইনার আবার আজব নিয়ম, ইনি ঠাকুর দেখতে যাবেন না, ইনি মহারানী সিংহাসনে বসে পায়ের ওপর পাথরে ঠ্যাং নাচাবেন, আর ওনার সামনে দিয়ে একটার পর একটা দুর্গা ঠাকুর প্যারেড করে ওনাকে দেখতে দেখতে বেরিয়ে যাবে। এই হচ্ছে মমতা ব্যানার্জির দুর্গাপূজার ভাসান। একদিকে এইসব করবেন, আর একদিকে ঠিক ভোট যখন এগিয়ে আসবে এলাকায় এলাকায় ধর্মের নামে একটা উস্কানি দিয়ে, সুশ্রী দিয়ে অশান্তি লাগাবেন, দাঙ্গা লাগাবেন, লাগিয়ে বিজেপি গিয়ে বলবে হিন্দুরা আমাদের ভোট দাও, তৃণমূল গিয়ে বলবে মুসলমানের আমাদের ভোট দাও। এই রাজনীতি করবে দিনের পর দিন বাংলায়। এই রাজনীতিকে হারাতে হবে, এই রাজনীতিকে হারিয়ে সত্যিকারের মানুষের রাজনীতি বাংলায় ফেরাতে হবে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, ছোট ব্যবসায়ী, দোকানদার, তপশিলি জাতির মানুষ, আদিবাসী মানুষ, বাংলার মহিলারা, বাংলার সংখ্যালঘু মানুষ, তারা নিজে মুখে নিজের কথা বলবেন, মাথা উঁচু করে রাজনীতি করবেন। ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, শান্তিতে মানুষ ব্যবসা করবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে। এরকম একটা বাংলা তৈরি করতে হবে। তার জন্য বামপন্থীদেরকে বিধানসভায় পৌঁছতে হবে। আর এইখানে বলছি, বামপন্থীদের এই গলাকে বিধানসভায় পৌঁছে দেওয়ার জন্য এই যে হরিশ্চন্দ্রপুরের মাটিতে দাঁড়িয়ে বলছি, এই হরিশ্চন্দ্রপুর বিধানসভা আমাদেরকে সামনের ভোটে যে করে হোক আমাদেরকে জিততেই হবে। হরিশ্চন্দ্রপুর বিধানসভা আমাদের জিততে হবে।